আমাদের হার্ট আসলে একটি দোতলা বাড়ির মতো, বলা যায় যে 4 কুঠুরি 4 দরজা। পেয়েছি যে 40-50 বছর বয়সে ধরা পড়ছে যে তার একটি ছিদ্র ছিল। আমরা মূলত 3 ভাগে ভাগ করতে পারি। হৃদরোগ যেটা, সেখানে আবার 2 ধরনের হয়। একটা হচ্ছে সায়ানোটিক, যেখানে বাচ্চা নীলাভ বা কালো রং ধারণ করে, আর একটা হচ্ছে অ্যাসাই। মেডিসিন নেওয়ার কারণেও কিন্তু জন্মগত হৃদরোগ হতে পারে বা হার্টের ছিদ্র হতে পারে। মায়ের যদি প্রেশার, ডায়াবেটিস বা খিঁচুনির কোনো সমস্যা থাকে, সেখান থেকেও এটা হতে পারে। আর সুনির্দিষ্ট কোনো কারণ নেই, তবে কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বলি আমরা। দেখা যায় যে প্রতি 1000 বাচ্চা যদি জন্ম নেয়, এর মধ্যে 8 জন বাচ্চা জন্মগত হৃদরোগ নিয়ে জন্মগ্রহণ করে। বর্তমানে এটি আসলে খুব অ্যালার্মিং ভাবে বেড়ে যাচ্ছে। হয়তো সেই বাচ্চাটা কোনো একটা কারণে ডক্টরের কাছে গেছে, তখন ডক্টর দেখে হয়তো আইডিয়া করছেন যে বাচ্চার একটা সমস্যা আছে। ইভেন প্রেগনেন্সির সময়ও এটা ধরা পড়ে। দেখা যায় যে বংশগতভাবেও বাচ্চাদের হার্টের সমস্যা হতে পারে। পর্দাটা বা থাকে, দেয়ালটা থাকে, এই দেয়ালের মাঝখানে যদি কোনো ছিদ্র থাকে, সেটাকে বলা হয় এএসডি বা অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শিশুদের হার্টে ছিদ্র, কারণ, লক্ষণ ও চিকিৎসা নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর তানিয়া আক্তার জাহান, যিনি নবজাতক, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ। জনাব তানিয়া আক্তার জাহান, আপনাকে স্বাগতম আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। আচ্ছা, প্রথমে জানতে চাইব যে বর্তমানে আপনি কোথায় কাজ করছেন? জি, বর্তমানে আমি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, রাজশাহীতে কর্মরত আছি। আচ্ছা, তো যে বিষয়ে আমরা কথা বলছিলাম যে বাচ্চাদের হৃদরোগ, তো বাচ্চাদের হৃদরোগ বলতে আমরা আসলে সাধারণত কি বুঝি? জি, ধন্যবাদ। আসলে বাচ্চাদের হৃদরোগ একটি গুরুত্বপূর্ণ সমসাময়িক আমাদের আলোচনার বিষয়। বাচ্চাদের হৃদরোগ বলতে আমরা সাধারণত 2টা ভাবে ভাগ করতে পারি। একটি হচ্ছে জন্মগত হৃদরোগ এবং একটি জন্ম পরবর্তী হৃদরোগ। জন্মগত হৃদরোগ যেটা, সেখানে আবার 2 ধরনের হয়। একটা হচ্ছে সায়ানোটিক, যেখানে বাচ্চা নীলাভ বা কালো রং ধারণ করে, আর একটা হচ্ছে অ্যাসায়ানোটিক, যেখানে বাচ্চার রঙের পরিবর্তন হয় না, তবে আনুষঙ্গিক অন্যান্য উপসর্গ দেখা যায়। আমাদের হার্ট আসলে একটি দোতলা বাড়ির মতো, বলা যায় যে 4 কুঠুরি 4 দরজা। তো এই 4 কুঠুরির মধ্যে প্রথম যেটা উপরের পোর্শন যেটা, সেখানে 2টা কুঠুরির মাঝখানে যে পর্দাটা বা থাকে, দেয়ালটা থাকে, এই দেয়ালের মাঝখানে যদি কোনো ছিদ্র থাকে, সেটাকে বলা হয় এএসডি বা অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। আর দ্বিতীয় নিচের তলায় যদি 2টা কুঠুরির মাঝখানে দেয়ালে কোনো ছিদ্র থাকে, তাহলে সেটাকে বলা হয় ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট বা ভিএসডি। এছাড়াও আমাদের অ্যাওর্টা পালমোনারির মাঝখানে জন্মের পরেও যদি কোনো কানেকশন থাকে, তাহলে সেটাকে বলা হয় পিডিএ বা প্যাটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস। এটা ছাড়া আরও কিছু যেটা বলে যে সায়ানোটিক হার্ট ডিজিজ, এর মধ্যে একটা খুব কমন, সেটা হচ্ছে টফ, টেট্রালজি অফ ফ্যালোস। এছাড়াও আরও অনেক জটিল শিশু হৃদরোগ আছে। আর জন্ম পরবর্তী জটিলতাগুলোর মধ্যে একটা আসছে যে আমরা বলি বিভিন্ন ভাইরাস জ্বর থেকে কার্ডিওমায়োপ্যাথি ডেভেলপ করতে পারে। এছাড়া দেখা যাচ্ছে যে অ্যারিথমিয়া, মানে হার্টে যে পাম্পের যে রিদম, এই রিদমের মধ্যে প্রবলেম থাকতে পারে। এছাড়াও বংশগত কিছু সমস্যা থেকে থাকতে পারে। আচ্ছা, এটা তো জানলাম যে আমাদের হচ্ছে যে হৃদরোগটা কি জিনিস বা কিভাবে কি কেন হচ্ছে। এটার হার কেমন বাংলাদেশে, এই হৃদরোগের হার, শিশুদের হৃদরোগের হার? বর্তমানে এটি আসলে খুব অ্যালার্মিং ভাবে বেড়ে যাচ্ছে। আন্তর্জাতিকভাবে যে স্টাডিগুলো আছে, সেগুলোতে দেখা যায় যে প্রতি 1000 বাচ্চা যদি জন্ম নেয়, এর মধ্যে 8 জন বাচ্চা জন্মগত হৃদরোগ নিয়ে জন্মগ্রহণ করে। আর বাংলাদেশে 2-3টা স্টাডি হয়েছে, তার মধ্যে একটা হয়েছে সিএমএইচে, কম্বাইন্ড মিলিটারি হসপিটালে। সেখানে দেখা যাচ্ছে যে প্রতি 1000-এ 25 জন বাচ্চা জন্মগত হৃদরোগ নিয়ে জন্মগ্রহণ করে। এবং যেটা সরকারিভাবে এনআইসিভিডি থেকে যে স্টাডিটা এসেছে, সেখানে দেখা যাচ্ছে যে গড়ে বলতে গেলে 10.5 জন বাচ্চা প্রতি 1000-এ এই হৃদরোগ নিয়ে জন্মগ্রহণ করছে। তো এভারেজ বলতে গেলে দেখা যায় যে এরকমই, যে 8 থেকে 10 জন বা 12 জন আনুমানিক প্রতি 1000-এ আমাদের, তার মানে বড় সংখ্যক একটা বাচ্চা আমাদের জন্মগতভাবেই হৃদরোগ নিয়ে জন্মগ্রহণ করছে। কারণ কি, মানে শিশুদের এই জন্মগত হৃদরোগের কারণটা কি? জি, কারণ আসলে যেটা হয় যে এটার সুনির্দিষ্ট কোনো কারণ নেই, তবে কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বলি আমরা। তার মধ্যে
প্রধান যেটা সেটা হচ্ছে যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরগুলোর মধ্যে প্রথমে আসা যাক মায়ের ব্যাপারে। একজন মা যখন কনসিভ করে তার আগে তার যদি রুবেলা সিনড্রোম হয়, এটি একটি ভাইরাসজনিত রোগ, বা মায়ের যদি প্রেশার, ডায়াবেটিস বা খিঁচুনির কোনো সমস্যা থাকে সেখান থেকেও এটা হতে পারে। এছাড়া দেখা যাচ্ছে যে আমাদের এই সময়ে মায়েরা বিভিন্ন পারিপার্শ্বিক কারণে বা বিভিন্ন কারণে দেরিতে কনসিভ করে, যেটাকে বলা হয় যে অ্যাডভান্স ম্যাটারনাল এজ, এটা একটা ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। পরিবারে যদি কোনো একটি সন্তানের জন্মগত হৃদরোগ থাকে তাহলে সেই পরিবারে অন্য বাচ্চাদেরও কিছু সংখ্যক সম্ভাবনা থাকে যে 2 to 3% চান্স থাকে যে সেই সেকেন্ড বা থার্ড বেবিরও জন্মগতভাবে হৃদরোগ হবে। এছাড়াও ভাইরাসের আরেকটি আছে যেটা মানে কয়েকটি ভাইরাস মিলে আমরা বলি টর্চ ইনফেকশন। মায়ের যদি এই ইনফেকশনটা থেকে থাকে সেখান থেকেও বাচ্চার জন্মগত হৃদরোগ হয়। এছাড়া অনেক সময় অনেক মা কনসিভ করার জন্য মেডিসিন কন্টিনিউ করেন, সেই মেডিসিন নেওয়ার কারণেও কিন্তু জন্মগত হৃদরোগ হতে পারে বা হার্টের ছিদ্র হতে পারে। এছাড়া দেখা যায় কিছু জেনেটিক প্রবলেমও কাজ করে, যেখানে দেখা যায় যে হয়তো বাবার ছিল, অথবা আমরা যেটা বলি যে ডাউন সিনড্রোম, অথবা মানে এরকম কিছু সিনড্রোম আছে যেগুলো দেখা যায় যে বংশগতভাবেও বাচ্চাদের হার্টের সমস্যা হতে পারে। হৃদরোগের লক্ষণগুলো কি, মানে কি কি দেখে আমরা বুঝতে পারবো যে এই বাচ্চার হৃদরোগে সে ভুগতেছে বা আক্রান্ত হয়েছে? জি, এখানে আসলে বাচ্চাদের যে জন্মগত হৃদরোগ বলি আমরা বা কনজেনিটাল হার্ট ডিজিজ, এটাকে আমরা মূলত 3 ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে যে অল্প ঝুঁকিপূর্ণ বা মাইল্ড, এটি হচ্ছে মাঝারি ঝুঁকিপূর্ণ, এবং আরেকটি হচ্ছে যে অতি ঝুঁকিপূর্ণ বা খুব জটিল, যেটাকে কমপ্লেক্স কনজেনিটাল হার্ট ডিজিজ বলা হয়। তো যেটি অল্প ঝুঁকিপূর্ণ সেটাতে দেখা যায় যে অনেক সময় এটা সারা জীবন অনেকে ধরাই পড়ে না। দেখা যায় যে অনেক ইনসিডেন্টাল ডায়াগনোসিস, হয়তো সেই বাচ্চাটা কোনো একটা কারণে ডক্টরের কাছে গেছে, তখন ডক্টর দেখে হয়তো মানে আইডিয়া করছেন যে বাচ্চার একটা সমস্যা আছে। অনেক সময় দেখা যায় যে ইভেন প্রেগনেন্সির সময়ও এটা ধরা পড়ে। ইভেন আমরা এমনও পেয়েছি যে 40-50 বছর বয়সে ধরা পড়ছে যে তার একটি ছিদ্র ছিল। এটা একটা। তো এই ধরনের এগুলো হচ্ছে যে অল্প ঝুঁকিপূর্ণ, এবং অনেকগুলো আছে যে ডায়াগনোসিসও হয় না, হয়তো নিজে নিজেই হিল হয়ে যাচ্ছে। যার 40 বছর বয়সে এই রোগটা ধরা পড়লো, বাই দিস ইন বিটুইন এই টাইমের ভিতরে তার কোনো কষ্ট হয় না বা সমস্যা হয় না? সমস্যা হয়নি বলেই তো ধরা পড়েনি আমরা, এবং এটা পেয়েছি, অনেক পেয়েছি। যেটা আরেকটা আছে যে মধ্যবর্তী ঝুঁকিপূর্ণ, সেটাতে দেখা যায় যে বাচ্চা একটা সার্টেন টাইম ভালো থাকে, এরপরে আস্তে আস্তে হয়তো সে তার কালার চেঞ্জ হচ্ছে, কান্না করলে কালো হয়ে যাচ্ছে বা নীল হয়ে যাচ্ছে, অথবা তার শ্বাসকষ্ট হচ্ছে, বারবার শ্বাসকষ্ট হচ্ছে, বারবার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে, ডাক্তারের কাছে যাচ্ছে, নিউমোনিয়া হচ্ছে, বা তার ওজনে বাড়ছে না, বাচ্চা খাওয়া দাওয়া করছে না, কান্নাকাটি করছে, ওজনে বাড়ছে না, অন্যান্য ওই বয়সের সমসাময়িক বাচ্চাদের তুলনায় তার হয়তো বৃদ্ধিটা কম হচ্ছে, এটা একটা। এছাড়া দেখা যাচ্ছে যে বাচ্চার শ্বাসকষ্টের পাশাপাশি নিউমোনিয়াটা সহজে ভালো হচ্ছে না, এটা একটা ইম্পর্টেন্ট। এবং নবজাতক শিশুর ক্ষেত্রে দেখা যায় যে বুকের দুধ ঠিকমতো খেতে পারছে না, অথবা খাওয়ার সময় ব্রেস্ট ফিডিং করার সময় বাচ্চার মাথা বা শরীর অতিরিক্ত ঘেমে যাচ্ছে, এটা একটা ছোট বাচ্চাদের। কিন্তু আরেকটু বড় বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় যে তারা একটু তো দৌড়ঝাঁপ করলে হাঁপিয়ে যাচ্ছে বা বসে পড়ছে, বা মাঝে মাঝে চেস্ট পেন, বুকে ব্যথার কথা কমপ্লেন করছে, এরকম বাচ্চা। আর যেগুলো আমরা বলি যে কমপ্লেক্স কনজেনিটাল হার্ট ডিজিজ বা অনেক বেশি ঝুঁকিপূর্ণ জটিল হৃদরোগ, সেসব বাচ্চা অনেক ক্ষেত্রে দেখা যায় 1 মাসের মধ্যেই মারা যায়, অথবা জন্মের মানে যেদিন জন্ম নেয় তার মানে সেদিন অথবা তার 2-1 দিনের মধ্যেই তার লক্ষণগুলো প্রকাশ পায়, এবং সেটা দেখা যায় এই ধরনের বাচ্চাদের সার্ভাইভাল রেটটাও অনেক সময় কম থাকে। এবং আসলে আমাদের দেশে তো চিকিৎসা ব্যবস্থা এখনও আমরা ওই পর্যায়ে নিতে পারিনি, তো স্পেশালি রাজশাহীতে দেখা যায় এরকম শিশু মৃত্যুর অন্যতম কারণের মধ্যে কিন্তু একটা জাস্ট কমপ্লেক্স কনজেনিটাল হার্ট ডিজিজ। একজন বাবা মা কিভাবে জানতে পারবে যে তার বাচ্চার হার্টে ছিদ্র আছে? জি, এখন আসলে আমাদের বাবা মায়েরা অনেকটাই সচেতন হয়েছেন। একটা সময়ে তো আসলে তারা এটা ভাবতেও পারতেন না যে বাচ্চাদেরও জন্মগত রোগ হতে পারে, হার্টের কোনো সমস্যা হতে পারে। তো জন্মগত হৃদরোগের পাশাপাশি আমরা কিন্তু অনেক ইয়াং এজেও হার্ট অ্যাটাককেও দেখেছি। এটা আসলে যে আমাদের যে লাইফস্টাইল,
এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো আজকে যেহেতু আমরা জন্মগত হৃদরোগ নিয়ে কথা বলছি, তো সেই ক্ষেত্রে যেটা হতে পারে যে এটা বাবা মার কাছ থেকেও আসতে পারে যে আমার বাচ্চার এই কী ধরনের সমস্যা হচ্ছে, অথবা যেটা বললাম যে ইনসিডেন্টাল ডায়াগনোসিস। তো আমরা সাধারণত দেখি যে ধরনের যেটা বললাম যে অ্যাসাইনেটিক হার্ট ডিজিজ মানে এএসডি, ভিএসডি, পিডিএ, এই ধরনের বাচ্চাদের ঘন ঘন শ্বাসকষ্ট, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়, ঘন ঘন নিউমোনিয়া হয়। তো বাবা মা মূলত তাদের এই ধরনের বাচ্চাদেরকে এটার জন্যই নিয়ে আসে যে আমার বাচ্চার বারবার ঠান্ডা সর্দি কাশি লেগেই আছে, বারবার নিউমোনিয়া হচ্ছে, ওজনে বাড়ছে না, খাওয়া দাওয়া করছে ওজন বাড়ছে না, অথবা খাচ্ছেই না, অতিরিক্ত কান্নাকাটি করছে, অথবা খাওয়ার সময় আমার বাচ্চা বেশি ঘেমে যাচ্ছে, বা খেলাধুলা করতে গেলে আমার বাচ্চা হাঁপিয়ে উঠছে। এই ধরনের কমপ্লেনগুলো নিয়েই সাধারণত বাবা মা আমাদের কাছে আসে, এবং পরবর্তীতে দেখা যায় যে আমরা বাচ্চার এক্সরে করি এবং ইকো করি। সব থেকে যেটা প্রথমে আমরা করি সেটা হচ্ছে আমরা ক্লিনিক্যাল একটা ডায়াগনোসিস করি। একটা বাচ্চা দেখে আমরা ধারণা করি যে এটা কি বাচ্চাটা ওয়েল বেবি কিনা। অনেক সময় ওয়েল বেবি থাকলেও তার হার্টের প্রবলেম থাকতে পারে, সেই ক্ষেত্রে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি, স্টেথোস্কোপ দিয়ে হার্টটা চেক করি, এবং তখন আমাদের যদি সন্দেহ হয়, পাশাপাশি যদি মা হিস্ট্রি দেয় যে আমার বাচ্চা বারবার ঠান্ডা সর্দি কাশি লাগছে, অথবা বাচ্চা হাত পা কালো হয়ে যাচ্ছে বা হাঁপিয়ে যাচ্ছে, ওজনে বাড়ছে না, এই ধরনের কমপ্লেনগুলো যখন আসে, তখন পাশাপাশি আমাদের যে ক্লিনিক্যাল একটা সাসপেকশন কাজ করে, দুইটা কম্বাইন করে আমরা এই ধরনের বাচ্চাকে এক্সরে দিই, একটু বড় বাচ্চা হলে ইসিজি দিই, এবং পরবর্তীতে ইকো করে আমরা একটা কনফার্মেটরি ডায়াগনোসিসে আসি। তো এটা তো আমরা জানতে পারলাম যে একজন বাবা মা কিভাবে বুঝতে পারবে যে তার সন্তানের হার্টে ছিদ্র আছে কিনা। তো এই হৃৎপিণ্ডে বা হার্টে ছিদ্র থাকাটা কি সবসময়ই বিপজ্জনক? এখানেও ওই একটা কথাই চলে আসলো যে মাইল্ড, মডারেট, সিভিয়ার, যে অল্প ঝুঁকিপূর্ণ, মধ্যবর্তী ঝুঁকিপূর্ণ এবং অতি ঝুঁকিপূর্ণ। যেটা অল্প ঝুঁকিপূর্ণ, যেমন আমরা যেটা বললাম যে পিডিএ যেটা হয় যে এটা আসলে মায়ের গর্ভাবস্থায় এটা সাধারণ, বাচ্চা এটার মাধ্যমেই বেঁচে থাকে, কিন্তু জন্মের পর বাচ্চা যখন প্রথম কান্নাটা করে তখনই দেখা যায় যে 90% বাচ্চার এই পিডিএটা ক্লোজ হয়ে যায়। কিন্তু বাচ্চা যদি অপূরণ বাচ্চা হয়, প্রিম্যাচুর বেবি যদি হয়, সেই ক্ষেত্রে দেখা যায় যে এটা জন্মের পরেও পারসিস্ট করে, অথবা কিছু কিছু ক্ষেত্রে টার্ম বাচ্চাদের ক্ষেত্রেও জন্মের পরে এটা পারসিস্ট করে। তো তখন দেখা যায় যে এটা অটোমেটিক্যালি 21 দিনের মধ্যে মানে ক্লোজ হয়ে যাওয়ার কথা। তো সেই ক্ষেত্রে তো এটা কোনো রকম ইন্টারভেনশন বা মেডিসিন ছাড়াই এটা বন্ধ হয়ে যেতে পারে, অথবা আমাদের নর্মাল কিছু মেডিসিন দিয়ে আমাদের বন্ধ করতে হয়। এটা একটা। তো এই ধরনের বাচ্চার তো আসলে তেমন একটা ঝুঁকি থাকে না। তো এছাড়াও আরেকটা আমরা বলি যে প্যাটেন্ট ফোরামেন ওভেল, এটা খুবই নর্মাল একটা ভ্যারিয়েন্ট। এটা নিয়ে আসলে অনেকে ওরিড হয়ে যান, কিন্তু ওরিড হওয়ার খুব একটা কারণ নাই, তবে অবশ্যই ফলো আপ চেক আপ তো রাখতেই হবে। এই ধরনের বাচ্চাগুলো অল্প ঝুঁকিপূর্ণ, যেটা কিনা মানে খুব একটা সাইন সিমটম দেয় না, এবং গ্র্যাজুয়ালি এটা ক্লোজ হয়ে যাওয়ার চান্স থাকে। যেটা মধ্যবর্তী ঝুঁকিপূর্ণ, সেইখানে আমাদের একটু ইন্টারভেনশন করতে হয়, আমাদের একটু সেটাকে ম্যানেজ করতে হয়। সেটা মেডিসিনের মাধ্যমে হতে পারে, অথবা ডিভাইস ক্লোজার যেটা বলে সেটার মাধ্যমে, অথবা অনেক সময় দেখা যায় যে ওপেন হার্ট লাগতে পারে, সব ক্ষেত্রে লাগে না, কিছু কিছু ক্ষেত্রে লাগতে পারে। কিন্তু কোনোভাবে যদি আমরা ক্লোজ করে দিই, যেমন এএসডি, ভিএসডি, পিডিএ, তখন এটা কিন্তু মোটামুটি সেই বাচ্চাটা পরবর্তীতে একদম সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে। কিন্তু যেটা হচ্ছে যে টফ বা সায়ানোটিক হার্ট ডিজিজ, যেখানে দেখা যায় যে 4 কুঠুরির মধ্যে 2 কুঠুরি আছে, আরেকটা কুঠুরি নাই, 3 কুঠুরি, মানে একটা ভেন্ট্রিকল, সিঙ্গেল ভেন্ট্রিকল বলে, বা অ্যাওর্টা এবং পালমোনারি যেখান থেকে ওঠার কথা সেখান থেকে না উঠে অন্য জায়গা থেকে উঠছে, এবং অন্য জায়গায় যে কানেক্টেড হচ্ছে, এই যে আমরা এটাকে বলি যে টিজিএ, ট্রান্সপোজিশন অফ দ্য গ্রেট আর্টারিজ। তো এই জায়গাগুলোতে এগুলোকে বলা হয় কমপ্লেক্স কনজেনিটাল হার্ট ডিজিজ। এগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ, এগুলোতে বড় অপারেশনের দরকার হয়, এবং সঠিকভাবে অপারেশন করলে অনেক ক্ষেত্রে বাচ্চা ভালোভাবে বাঁচতে পারে। আচ্ছা, হৃৎপিণ্ডে যদি ছিদ্র ধরা পড়ে তাহলে ট্রিটমেন্টটা কেমন বা কিভাবে হতে পারে? আসলে ওই যে সব ক্ষেত্রে একই কথাই বলে যাচ্ছি বারবার, মাইল্ড, মডারেট, সিভিয়ার, তিনজনের জন্য 3 রকম ট্রিটমেন্ট প্রসিডিউর, ট্রিটমেন্ট প্রসিডিউর, এবং কোন বয়সে ধরা পড়ছে এটা একটা ইম্পর্টেন্ট। যেমন কিছুদিন আগেই যেটা আপনাকে একটু আগেও বলছিলাম যে 8 বছরের একটা বাচ্চা, তার বড় একটা এএসডি ছিল, তারা সলভেন্ট ফ্যামিলির, কিন্তু তার গত 8 বছরে তার এই রোগটা ধরা পড়েনি, এবং এটা গ্র্যাজুয়ালি বেড়েছে, ছোট হয়নি। তো যেহেতু 8 বছরে ধরা পড়েছে,
8 বছরেই আমাকে এটা ইন্টারভেনশন করতে হচ্ছে। তো ঠিক যেটা কিছু কিছু বাচ্চার দেখা যাচ্ছে যে ছিদ্র বন্ধ হয়ে যাচ্ছে, তাদের কিছু লাগছে না। আর যেসব বাচ্চার এএসডি আছে, ভিএসডি আছে বা পিডিএ আছে, এগুলো আসলে ডিপেন্ড করছে যে কোন বয়সে আমি বাচ্চাটাকে আমাদের কাছে পাচ্ছি। পিডিএ যেটা, সেটা সাধারণত 3 মাসের মধ্যে বন্ধ হয়ে যায়, ম্যাক্সিমাম বলি আমরা। এরপরে যদি বন্ধ না হয়, ধরেই নিতে হবে এটা আর কখনোই বন্ধ করা যাবে না। সেই ক্ষেত্রে আমরা 5 মাসের পর থেকে এই ধরনের বাচ্চাকে আমরা যেটা বলি ডিভাইস ক্লোজ করা যেতে পারে, অথবা সাইডে ছোট্ট একটা মানে কেটেও এটা ক্লোজ করা যেতে পারে। এটা ডিপেন্ড করে যে রোগীর বাবা মা কোন অপশনটা নিতে চান, এটা একটা। আর এএসডির ক্ষেত্রে যেটা বলে যে এটা আমরা যদি লার্জ এএসডি না হয়, তাহলে আমরা সর্বোচ্চ 8 বছর পর্যন্ত ওয়েট করতে পারি। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যে এএসডিটা যদি ছোট থাকে সেই ক্ষেত্রে অপেক্ষা করা যায়, কিন্তু যদি বড় হয় সেক্ষেত্রে বাচ্চাকে টাইম টু টাইম ফলো আপে রাখতে হবে এবং তাকে দেখতে হবে যে তার এই ক্লোজ না হওয়ার কারণে তার হার্টের উপরে কোনো ফুসফুসে প্রেশার বেড়ে যাচ্ছে কিনা, তার হার্টটা বড় হয়ে যাচ্ছে কিনা, অথবা বাচ্চার কোনো হার্টের রিদমের কোনো প্রবলেম হচ্ছে কিনা, এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর ভিএসডির ক্ষেত্রেও বলা হয় যে এটা প্রি স্কুল এজেই এটা বন্ধ করে দেওয়া যেতে পারে। এটা 2 থেকে 2 বছরের মধ্যে যদি ক্লোজ না হয়, তাহলে পরবর্তীতে এটাকে আমাদের ফলো আপের মধ্যে রেখে এটা গ্র্যাজুয়ালি ক্লোজ করার কথা চিন্তা করতে হবে। তবে এখানে কিছু বিষয় কাজ করে, এটা আসলে একটু মানে এত সংক্ষিপ্তভাবে কথাগুলো বলা যায় না। প্রত্যেকটা হার্টের অসুখ, এটার ম্যানেজমেন্ট ডিপেন্ড করে যে এই প্রবলেমটা বা এই ছিদ্রটা কোন জায়গায় আছে, হার্টের কোন জায়গায় আছে। যদি মধ্যবর্তী সেন্ট্রালি হয় তাহলে এটা সহজেই বোতাম দিয়ে যে বা ক্লোজ করা যায়, কিন্তু এটা যদি ওপরের দিকে বা নিচের দিকে হয়, সেই ক্ষেত্রে দেখা যায় যে এটা ওপেন হার্ট সার্জারি করতে হয়। এটা একটা ঠিক। একইভাবে আরেকটা যেটা বলছিলাম যে টেট্রালজি অফ ফ্যালার, যেটাতে বাচ্চা হাত পা কালো হয়ে যায় বা নীল হয়ে যায়, এটাও কিন্তু এটা মানে আমাদের দেশে এটা দেখা যায় যে 1 বছরের দিক থেকে অপারেশনটা শুরু করে, বিদেশে দেখা যায় 3 মাসের পর থেকেই শুরু করে। তো যত দ্রুত আমরা এটা শুরু করতে পারবো, তত বাচ্চার সার্ভাইভাল রেট এবং তার নর্মাল লাইফের যে একটা টেন্ডেন্সি, এটা ঠিকঠাক। জি, শিশুদের হৃদরোগের ছিদ্রে যে অপারেশনগুলো হয়ে থাকে, এই অপারেশনের ঝুঁকিটা কেমন, এবং যদি অপারেশন হয় সেক্ষেত্রে সাফল্যের হারটা কেমন? যে এখানে আসলে আমরা মূলত অপারেশন বলতে আমরা এই দিকটাতে আসতে যাচ্ছি যে যে ডিফেক্টগুলো ডিভাইসেবল, যেমন এএসডি, ভিএসডি, পিডিএ, এইগুলোতে আমরা যদি ডিভাইস দিয়ে বা বোতাম দিয়ে ক্লোজ করে দিই, তাহলে দেখা যায় যে সফলতার হার মোটামুটি 100%ই বলা যায়। আমি এনআইসিভিটিতে 2 বছর ছিলাম, তখন আমরা প্রতিদিনই দেখা গেছে যে অনেক বাচ্চার এসব ডিভাইস ক্লোজ করা হয়েছে। তো তাদের সাকসেস রেট আলহামদুলিল্লাহ বলতে গেলে 100%, এবং তারা পরবর্তীতে একটা সুন্দর এবং হেলদি লাইফ তারা ফিরে পেয়েছে। তবে যেগুলো বড় ছিদ্র, যেটাকে বলা হয় লার্জ ভিএসডি, লার্জ এএসডি, বা যেটাকে আমরা বলছি ওপেন হার্ট সার্জারি করতে হচ্ছে, তাদের সাকসেস রেটও অনেক ভালো, কিন্তু ডিপেন্ড করে যে আমি অপারেশনটা কোন বয়সে করছি, কোথায় করছি, এটা একটা বিষয় ডিপেন্ড করে। আর আমাদের দেশে কিন্তু এই মুহূর্তে ডিভাইসেবল এবং ওপেন হার্ট 2 ধরনের ট্রিটমেন্টই খুব ভালো মতোই চলছে সরকারি এবং বেসরকারি পর্যায়ে। খরচ কেমন এই চিকিৎসাতে? জি, এটা একটা খুবই টাইম ডিমান্ডিং কোয়েশ্চেন। আমি যখন সবসময় বলি যে আমি যখন ঢাকায় ছিলাম, আমি দেখতাম যে বেশিরভাগ মানুষ রাজশাহী থেকে যেতে চায় না, খরচের কথা চিন্তা করে, এবং মানুষ ধরেই নেয় যে আমার যদি বাবা একটু আর্থিকভাবে অসচ্ছল হয়, দেখা যায় ওনারা ধরেই নেন যে আমার বাচ্চার আমি আর কোনো চিকিৎসা করতে পারবো না। তো এই জায়গাটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। খরচটা প্রথমেই বলি, যদি আমি আমার বাচ্চা তো জন্মের, যে কোনো বাচ্চা তো জন্মের পরে আমি অপারেশন করব না বা ডিভাইস ক্লোজ করব না, তাকে তো একটা সার্টেন টাইম দিতে হবে। 5 মাস দিতে হতে পারে, 10 মাস দিতে হতে পারে। তো এই সার্টেন টাইমটা বাচ্চাটাকে একটু হেলদি রাখতে গেলে আমাকে কিছু মেডিসিন দিতে হয়। এই মেডিসিনগুলোর দাম খুবই মিনিমাম। আচ্ছা, কাজে এদিক থেকে আমরা একটা সুবিধা যে, এবং খুবই অ্যাভেলেবল মেডিসিন, তো কাজে আমরা খুব স্বল্প মূল্যের মেডিসিন দিয়ে বাচ্চাটাকে একটা টাইম পর্যন্ত নিয়ে যেতে পারছি। পরবর্তীতে যেটা হচ্ছে, সরকারি পর্যায়ে আমাদের দেশে এখন
এই অপারেশনগুলো ডিভাইসগুলো প্রতিনিয়তই স্থাপন করা হচ্ছে এবং সরকার থেকেও কিছু এখানে সমাজ কল্যাণ অধিদপ্তর থেকে তাদের জন্য একটা ব্যবস্থা করা আছে এবং প্রতি বছর বিদেশি চ্যারিটিও এখানে কাজ করে এবং দেখা যায় এখন যেটা হচ্ছে অনেক সময় প্রতি মাসেও তারা একটা প্রণোদনা বা একটা সিলেক্টিভ পেশেন্ট রাখছে যাদেরকে বিভিন্ন চ্যারিটি থেকে এই ধরনের বাচ্চাগুলোকে বিনামূল্যে বা স্বল্প মূল্যে অপারেশন করাচ্ছে। সেই দিক থেকে বিবেচনা করলে দেখা যায় যে এটা বিনামূল্য থেকে শুরু করে আমার কয়েক লাখ টাকাও হতে পারে। যদি এএসডি ভিএসডি পিডিএ হয় আমি এটা বিনামূল্যেও অনেক সময় করানোর সুযোগ পেতে পারি, আর যদি আমাকে টাকা দিয়েও করতে হয় সেক্ষেত্রে দেখা যায় যে বিভিন্নভাবে প্রাইস ডিপেন্ড করে 70,000 থেকে শুরু করে 1,10,000 20,000, ইভেন প্রাইভেট সেক্টরে তো 1.5 লাখ 2 লাখ এরকমও হয়। আর যদি ওপেন হার্ট সার্জারি লাগে সেই ক্ষেত্রে 3-4 লাখ টাকা বা আরও বেশি 6-7 লাখ টাকারও ব্যাপার আছে। তবে আমাদের যে বর্তমান যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং কয়েকটা সরকারি হসপিটালে এই ধরনের বাচ্চাদের কিন্তু অনেক সুযোগ সুবিধার ব্যবস্থা রাখা আছে, শুধু প্রয়োজন সচেতনতা এবং এই বিষয়গুলো সম্পর্কে সঠিক জ্ঞান রাখা। এই যাদের যে সকল বাচ্চার হার্টে ছিদ্র রয়েছে তো তাদের এই চিকিৎসা পরবর্তী নিয়মিত চেক আপটা কি প্রয়োজন কিনা বা কিভাবে এটা চলতে পারে? জি, সাধারণত যেসব বাচ্চা আমি আসলে মূলত মানে যেটা ডিভাইসেবল বা ডিভাইস প্রতিস্থাপন করে যেটা ক্লোজ করা হচ্ছে এই ধরনের বাচ্চা নিয়েই বেশি কথা বলছি, কারণ ওপেন হার্ট সার্জারি এটা আসলে আলাদা একটা বিষয় এবং এটার জন্য আসলে খুব মেটিকুলাস মানে যেটা বলে যে নিবিড় পর্যবেক্ষণ দরকার হয় এবং এটা একটা আলাদা বিষয়, হয়তো ভবিষ্যতে এটা নিয়ে আমরা কখনো কথা বলবো। তো এখন যে বাচ্চাগুলোকে নিয়ে আমি কথা বলছি তারা হচ্ছে যাদেরকে আমরা বোতাম দিয়ে মানে ছিদ্রটা বন্ধ করা হয়েছে। এই ধরনের বাচ্চাকে যেটা করে সেটা হচ্ছে যে যেদিন প্রসিডিউরটা করা হয় তার একদিন পর তাদের ইকো করে ছুটি দেওয়া হয়, 1 মাস পর তাদের একটা ফলো আপ দেওয়া হয়, পরবর্তীতে 3 মাস পর, 6 মাস পর এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে এইভাবে 2-4 বছর পরে বাচ্চা হয়তো পেশেন্টকে প্রতি বছরে একবার, এইভাবে 5 বছর চলতে থাকলো। পরবর্তীতে কোনো সমস্যা না হলে হয়তো বা সে প্রয়োজনে আসবে অথবা আসবে না, এরকমভাবে করা হয়। তবে যেটা সব বাবা মাকে খেয়াল করতে হবে যে এই ধরনের বাচ্চার ক্ষেত্রে খুব যেটা গুরুত্বপূর্ণ, আমরা সবসময় বলে দিই যে ডক্টর তো চেক আপ করবেন, এটা তো একটা আলাদা বিষয়, বাট পারিবারিকভাবে এই বাচ্চাগুলোকে আমি কিভাবে টেক কেয়ার করব। এই বাচ্চার ফার্স্ট অফ অল আমাকে ডেন্টাল হাইজিনটা মেনটেন করতে হবে, তার দাঁতে যেন কোনোভাবে পোকা না আসে, ওরাল হাইজিনটা যেন তার ঠিক থাকে, তার পুষ্টির বিষয়টা আমাকে নজরে আনতে হবে, সে যেন পুষ্টিকর খাবার খায়, স্পেশালি এই ধরনের বাচ্চার প্রোটিন ডিমান্ডটা বেশি থাকে, তো তাদেরকে আমরা একটু পুষ্টিকর খাবার যেন দিই এবং সে স্বাভাবিকভাবেই খেলাধুলা করতে পারবে। কাজে আমার এই বাচ্চাকে মোবাইল নিয়ে আমি যেন বসিয়ে না রাখি, তার স্বাভাবিক যে বিকাশ সেটাকে আমরা কিন্তু ব্যাহত করব না। পাশাপাশি সে তার স্বাভাবিক যে লেখাপড়া, অন্যান্য কাজকর্ম বা অন্যান্য যে বিষয়গুলো সে কন্টিনিউ করতে পারবে। আমরা এর আগে অলরেডি জানতে পেরেছি যে বাংলাদেশে এই শিশুর হৃদরোগের চিকিৎসার সুযোগ তো মোটামুটি রয়েছেই, তো এই বিষয়টা একটু জানবো। আর একই সাথে এটাও আমরা জানতে চাইবো যে বাংলাদেশের পাশাপাশি স্পেশালি আমরা রাজশাহী একটু তো পিছিয়ে থাকি, তো এক্ষেত্রে এই শিশুদের হৃদরোগের চিকিৎসা আমাদের রাজশাহীর অবস্থানটা কেমন বা কোন দিকে যাচ্ছি আমরা? আচ্ছা, বাংলাদেশে আসলে ঢাকায় স্পেশালি শিশু হৃদরোগ নিয়ে অনেক কাজ চলছে এবং খুব ভালো ভালো সরকারি বেসরকারি পর্যায়ে খুব ভালো ভালো কাজ চলছে। সরকারি প্রতিষ্ঠান যেটা বলে এনআইসিবিডি, সেখানে তো প্রতিনিয়ত আলাদা ডিপার্টমেন্ট আছে এবং সেখানে অনেক সুদক্ষ আমাদের স্যাররা আছেন, প্রফেসর আছেন এবং ট্রেনিং প্রাপ্ত ডক্টরও আছেন ওনার প্রতিনিয়ত, এবং ওখানে প্রতি বছর অনেক চ্যারিটি হয় এবং চ্যারিটি ছাড়াও প্রতি মাসে অনেকগুলো বাচ্চার এরকম ট্রিটমেন্ট দেওয়া হয়, এটা একটা বিষয়। আর বেসরকারি পর্যায়ে আরও আছে যেমন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ঢাকাতে, বাংলাদেশ শিশু হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং যেটা সিএমএইচ এরকম, এবং আরেকটা আছে যে বারডেম, এগুলো অনেকগুলো প্রতিষ্ঠান আছে যেখানে বাচ্চাদের খুব ভালো সুব্যবস্থা আছে
এবং হয়তো একটু সময় নিয়ে যেতে হবে, একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এবং খুব ভালো ভালো সুদক্ষ আমাদের প্রফেসর স্যার আছেন যারা খুব ভালোভাবে এই ধরনের বাচ্চাকে ওনারা প্রসিডিউর করছেন বা ট্রিটমেন্ট করছেন। আর রাজশাহীর প্রেক্ষিতে বলতে গেলে আসলে পুরো বাংলাদেশেই শিশু হৃদরোগ নিয়ে শুরু হয়েছে 1998 সালে এবং সুগঠিতভাবে শুরু হয়েছে 98 সাল থেকে। সেই দিক থেকে রাজশাহী তো অবশ্যই পিছিয়ে আছে। তো আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি। প্রথমে প্রয়োজন সচেতনতা, নিজেদের মধ্যে সচেতনতা, এবং এই ধরনের বাচ্চাগুলোকে আসলে একটা সঠিক দিক নির্দেশনা দিতে হবে যে একটা বাচ্চা হৃদরোগ হলেই যে আমি হতাশ হয়ে যাব তা না। আমার হাতে অনেকগুলো অপশন আছে এই ধরনের বাচ্চাকে চিকিৎসা দেওয়ার জন্য। সেটা হতে পারে ঢাকাতে, সেটা হতে পারে ঢাকার বাহিরে। তবে রাজশাহীতে কাজ কিছু কিছু শুরু হচ্ছে, তবে অনেক সময় সাপেক্ষ ব্যাপার এটা। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছেন RR প্রপার্টিজ। RR প্রপার্টিজ হতে পারে আপনার আগামীর ঠিকানা। ডক্টর তানিয়া আক্তার আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে RR প্রপার্টিজ, এবং তাদের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে একটি গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ, ধন্যবাদ সকলকে আমাকে এখানে কিছু বলতে দেওয়ার জন্য এবং গিফটের জন্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা সুদীর্ঘ সময় ধরে জানলাম যে শিশুদের হার্টের ছিদ্র এর কারণ এবং চিকিৎসার পদ্ধতি কী হতে পারে। এ বিষয়ে কথা বললেন ডক্টর তানিয়া আক্তার জাহান, যিনি নবজাতক, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ। তো আমরা আমাদের বাচ্চাদের সম্পর্কে সচেতন থাকব এবং যে কোনো রোগ তৈরির আগে যদি আমরা রোগটাকে নির্ণয় করতে পারি তাহলে ট্রিটমেন্ট প্রসিডিউরটা অনেক সহজ হয়। আমরা সুস্থ থাকি, ভালো থাকি। দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং কমেন্ট করবেন। যদি অন্য কারোর কাজে লাগবে বলে মনে করেন তাহলে শেয়ার করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।